একসময় বাংলাদেশের এমন কোনো গ্রামগঞ্জ ছিল না যেখানে দু একটি তাঁতিপাড়া চোখে পড়ত না। সকাল থেকেই শুরু হতো হস্তচালিত তাঁতের খটখট শব্দ, চলত তা গভীর রাত পর্যন্ত। কোনো একটি পরিবার, পুরো একটি সম্প্রদায় বংশের পর বংশ নির্ভর ছিল হাতে তৈরি এই যন্ত্রটির উপর। বাংলার তাঁতশিল্পের ঐতিহ্য হাজার বছরের। শতাব্দীর পর শতাব্দী ধরে আবহমান বাংলার ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির ধারক বাহক সুপ্রাচীন এই তাঁতশিল্প। বাংলাদেশের সর্ববৃহৎ কুটির শিল্পই তাঁতশিল্প। কর্মসংস্থানের দিক থেকে কৃষি ও পোশাক শিল্পের পরে তৃতীয় বৃহত্তম অবস্থান তাঁতশিল্পের। আদিকাল থেকে ঐতিহ্যের অংশ হিসেবে চলে আসা আমাদের তাঁত শিল্প দেশে ও বিদেশে ছিল সমভাবে সমাদৃত। বাংলাদেশের বিভিন্ন জেলার তাঁতের সুনাম ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। ব্রিটিশ সাম্রাজ্যের পূর্বকালে কেবল দেশেই নয়, বহির্বাণিজ্যেও বিশেষ স্থান দখল করেছিল তাঁত শিল্প। জানা যায়, একসময় এই তাঁত বস্ত্র রপ্তানি হতো ইরাক, ইরান, ইতালি, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশের শিল্প জগতে সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস এই তাঁতের ইতিহাস। তবে তাঁতশিল্পের স্বনির্ভর সেই স্বর্ণযুগের অবসান ঘটেছে। সাম্প্রতিককালে এদেশের তাঁতশিল্পের নেমেছে ধস। একসময় যে তাঁতিদের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল, সে তাঁতিদের অস্তিত্ব এখন হুমকির মুখে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তাঁতশিল্পের কারিগরদের দিন কাটছে এখন অভাব অনটনে। এই কাজটা করি কই গোয়া থার থেকে 10 টাকা হইলে কেটা দিব, ফেরত দাম দেয় ভরি কষ্ট করে করলো। শরীর বালা না, এরপরে উঠতে আইয়া বন লাগে, কি করুন না বইলে খামু করতিকা শাড়িও তৈরি করছি, এরপরে মাঝে আবার গ্যাপ রাখছি, আবার করি। মেয়েরা থাকতে জামদানি শাড়ি বাই নিয়ে গেছে, অন্ত মেয়ে করে বিয়ে দিয়েছে না চালাইব কে, নাম করে খাইতে হয়। খামসাইতে তো কম খামসাইতেছি না, সবই তো করতে আছি। ওই বাগানে কলি তুললাম, কলির কাম করলাম, মুড়ি বাজলাম, মুড়ির ব্যবসা করলাম। এরপর আমি সাইরা দিয়ে আবার জামদানি ব্যবসা করতেছি, কোনো দাদি উন্নতি করে উঠতারি না। যে তাঁতের শাড়ি আমরা তৈরি করি ঠিক হয়, আমরা এটি করতে পারি না। অনেক দাম যে লিগা গরিব লোকের খাবার কোনো আমরা গরিব মানুষে খাইতে পারতাম না। হ্যাঁ, 10টা দেখাই লাগবো, আর আমরা 5টা দিয়ে আনতে কষ্ট হইব। এই যে শরীরে কাম করতেছি কোনো মানুষ করতো না। কি লিগা করি? পেটটার লিগা করি। আমরা পৃথিবীতে জন্ম আইছি কষ্ট আর দূর হইব কবে কন? বয়স শেষ হয়ে তার কদিন পরে মরি যামগা। বালামন্দ আর সরকার কবে খাওয়াইব আঙ্গরে? এই তাঁতের ব্যবসাটা যাতে সরকার একটু বালা ব্যবসাটা যেন উন্নতি করে দেয়, যাতে আমরা এটা দ্বারা চলে যেতে পারি। আর যতক্ষণ নিঃশ্বাস আছে এতক্ষণ তাঁতের মধ্যে দিয়া দরকার তাঁতের উপর থেকে মরে যামগা। সময়ের বিবর্তনে হস্তচালিত তাঁতের স্থান দখল করেছে পাওয়ার লুম বা বিদ্যুৎ চালিত তাঁত। স্বল্প সময় আর অল্প শ্রমে অধিক কাপড় উৎপাদন হওয়ায় তাঁতিরা ঝুঁকেছেন পাওয়ার লুমের দিকে। হস্তচালিত তাঁতের খটখট শব্দে একসময় সরব ছিল যে তাঁতিপাড়া, আস্তে আস্তে সেই শব্দটা ক্ষীণ হতে শুরু করেছে। হয়তো একদিন একেবারে এই শব্দ থেমে যাবে। এটা সবার কাছে কাঠখুট্টার এক শব্দ, কিন্তু এই শব্দ এই পাড়ার বাসিন্দাদের জীবনেরই ছন্দ। এর সঙ্গে জড়িয়ে আছে তাদের জীবনের সুখ, দুঃখ, ভালোবাসা, উত্থান পতন। উঠে গেছে সচরাচর মনে করেন কয়েকটা আছে যে মনে করেন অন্যদিকে কোনো কাজকর্ম নাই, তারাই ঘরে বসে বসে এগুলি করে। আঙ্গ এটার উপরে নির্ভরশীল। সাইডে ফাইডে কাজ থাকলে তো মনে করেন এইটা হিসাবে না চলার মতো এই অবস্থা হয়ে গেছে। অনেক এক সময় ভালো অবস্থা ছিল, এক সময় দেখা গেছে 2টা শাড়ি বাই নিলে আমরা 10,000 টাকা বেচতে পারছি, কিন্তু এখন পারি না। এখন এটা এমনভাবে মানে দুমে গেছে, মানে সেটা মুখে প্রকাশ করা যাইব না, এমন দুমা দুমছে। আমরা 3টা শাড়ি মূল্যে আঙ্গ চলছে, দেখা গেছে ডেলি একটা করে আঙ্গ কাটতে হয়। ওই পেটের দায়ে না করে তো পারি না। আঙ্গ তো পেট আছে, পোলাপান আছে, সংসার আছে, করতে হয়। আমার বাপ মারা করতো, তো হ্যাঁ করতে দেখে দেখে আমরা শিখছি, আঙ্গতে দেখে আবার আঙ্গ নিজের সন্তানরা শিখতেছে, এরকম ভাবেই তো যাইতেছে। সুতার দাম না কমাইলে আমরা কেমনে করবো? এগুলি দামে অনুযায়ী সুতার দাম অনেকটাই বেশি, আগের চেয়ে অনেক বেশি সুতার দাম। একটা শাড়ি তৈরি করতে আঙ্গ 500 টাকা খরচ হয়। যে কাপড় নেয় কিনে মা আজনে
1100 টাকা দেয়, তো 1100 টাকা যদি একটা শাড়ির দাম দেয়, যদি 500 টাকা খরচ হয় তাহলে 600 টাকা দুইজন মাসে শ্রম দেয় সারাদিন, তাহলে কি আঙ্গ লাভ হয়? একটু আঙ্গ লস হয়। আঙ্গ তো কামের অনুযায়ী আমরা টাকা পাই না। এই যে বর্তমানে যে সময়টা, এই সময় কিন্তু আঙ্গ একবারেই বাজার দুম, মানে আঙ্গ যে সংসারের যে যাবত চলাটা, এটা আঙ্গ অনেক কষ্ট হয় চলতে। বর্তমানে তো নতুন সরকার দেই, উনি কি করে যদি মনে করেন যে ওনার কয় যে না আমগো তাতে শিল্পীর দাম বাড়াইতে হইব, তাইলে তানি করবো। এটা তো আর আমরাও করতে পারবো না, যে অন্য ব্যবসায়িকরাও করতে পারবো না। সরকার করতে পারলে আঙ্গ উন্নত হইব, আমরা আর কি উন্নত টাকা পাবো, কামের অনুযায়ী টাকা পাওয়া যাইব, নাইলে আর তো কিছু করা নাই। গরিব মানুষ আর কি স্বপ্ন থাকবো, যতটুকু আছে মোটামুটি তো হয়েছে। ওই এমন না যে আমরা 5 তলা 10 তলা বিল্ডিং উঠাইতাম, এমন স্বপ্ন দেখি না। কে লেগে কয় না যে যতটুকু ওজনের মানুষ ততটুকু স্বপ্ন দেওয়ার লাগে, কারণ আমরা তো গরিব মানুষ, আমরা এত বড় স্বপ্ন দেখে আঙ্গ স্বপ্ন কোনোদিন মনে হয় না পূর্ণ হইব। কারণ হেমনের আঙ্গ ইনকাম থাকতে হইব, আঙ্গ যে ইনকামটা, ইনকামে তো আঙ্গ ফেডার খাওয়ানি চলে না। আবার আমরা 5 তলার স্বপ্ন দেখুন কিভাবে? যন্ত্রচালিত তাঁতের সঙ্গে টিকতে না পেরেই বিলুপ্তির পথে আবহমান বাংলার প্রাচীন হস্তচালিত তাঁত শিল্প। এখন যে কজন এ পেশাকে আঁকড়ে ধরে আছেন, তাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে উচ্চ মূল্যের কাঁচামাল আর কমতির দিকে থাকা চাহিদার সঙ্গে। এসব কারণে অনেকেই ছেড়ে দিচ্ছেন পূর্বপুরুষে রেখে যাওয়া পেশাটি। যারা এখনও টিকে আছেন, মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। যে কোনো সময় তারাও চিরতরে বিদায় জানাবেন তাঁত শিল্পকে। একসময় তাঁত শিল্পের কারখানায় হাত ও পায়ের নিপুণ ছন্দে সুতার একের পর এক বুননে কারিগররা তৈরি করতেন শাড়ি, লুঙ্গি, গামছাসহ পরনের সমস্ত কাপড়। আধুনিক সময়ে এসে কলকারখানায় স্বয়ংক্রিয় তাঁতযন্ত্র ব্যবহার করা হচ্ছে, যাতে মেশিনের সাহায্যেই চলে তাঁত। তাঁত বন্ধ হওয়ার কারণ হিসেবে 83.5% তাঁতই বলেছেন মূলধনের অভাবের কথা। এছাড়া সুতার মূল্য বেড়ে যাওয়াকে 55.1%, সুতার অভাবকে 37%, বিপণনের সমস্যাকে 27.7%, দক্ষ শ্রমিকের অভাবকে 29.2%, নকশার অভাবকে 13.8%, উন্নত প্রযুক্তির অভাবকে 23.2% এবং রং ও রাসায়নিকের দাম বেড়ে যাওয়াকে 18.9% তাঁতি তাঁত বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া দিঘিরপাড় গ্রামের নূর আক্তার পৈতৃক পেশার সাথে লড়াই করে যাচ্ছেন ছোটবেলা থেকেই। তাতে হয়নি ভাগ্যের কোনো পরিবর্তন। তাই একটু সুখের খোঁজে ধার দেনা করে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেখান থেকে প্রাণ নিয়ে ফেরাটা ছিল স্বপ্নের মতো। তাঁতি নূরের জীবন কাহিনী যেন রূপকথার গল্পকেও হার মানায়। সুতার দামটা একটু কমায় দেখ, বরঞ্চ শাড়ির দামটা একটু বাড়ায় দেখ, আমাদের চলতে ফিরতে গরিব মানুষ আমাদের সুবিধা হয়। ফ্যামিলি নিয়ে আমরা একটু সুবিধা করে চলতে পারি, যাতে আঙ্গ কোনো দূর ভাড়াকে যাইতে না হয়। মনে করেন দেশের পরিস্থিতি ভালো না, কত কত মহিলা দেশের বাইরে গিয়া কত নির্যাতন হইতেছে, কত প্রবাসী গতের মার খাইতেছে প্রবাসীরা। এমনও কি লোক আছে যে দেশে গিয়া দেশে গিয়া কত টর্চার হইতেছে। আমি নিজেও থাইকে আসছি, মানুষ ঠিক কী বলবো। আমি 2.5 লক্ষ টাকা খরচ করে 4 মাস থাইকে আসছি সৌদি আরবে। গেছে মাসের 20 তারিখে আমি আসছি, 2.5 লক্ষ টাকা করে খরচ করে আমি গেছি। এই 1.5 মাস কাজ করছি, আমার একটা টাকা দিছে না কোম্পানির থেকে। আমার বলছে জেনারেল হাসপাতালে দিব, আমার মেন্টাল হাসপাতালে দিছি না। আমি একলা একটা লোকে 5টা পাগল ফালতে হইব। আমার কোনো ঠিকমতো খাবার দাবার নাই, ঠিক আছে, আমার কোনো বেতন টেতনও দিছে না। তো আমি কি করে হেন থাকবো? আমি দেশের থেকে এই দেশে 4 মাস বসে থেকে আমি দেশের থেকে টাকা নিয়ে খাইছি। আমার দেশের তো টাকা দেওয়ার মতো কোনো সমর্থ ছিল না। আমি ইঞ্জুর থেকে 2.5 লক্ষ টাকা উঠাইয়া ইয়ার পরে আমি গেছি। আমার ইঞ্জুর টাকা ওই চালাইব না, আমার ওই পাশে খাবারটাই ওই দিব। এত একটা পরিশ্রম গেছে আমার। তারপর কোম্পানির কাজ নাই, পরে আমার এক্সিট মেরে বাংলাদেশে পাঠাইছি। আমি গেছে মাসের 20 তারিখে আইছি, 4 মাসে এই দেশে কষ্ট করি। এই আমদানি শাড়ির বাজার যদি ভালো হতো তাহলে তো আমার দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমি তো দেশে কাজ করে খাইতে পারতাম,
যদি ওটার বাজার ভালো থাকতো আমার কাছেই তো মানুষে করতে হয়, কেননা একটা মানুষের তো একটা তাঁত চালান যায় না, 2টা লোক লাগে, তারপর একটা সুতা বরণের লোক লাগে, হিসাব একটা তাঁতের মধ্যে 3টা লোক লাগে। ওই জায়গার মধ্যে দেড় সাইরা যাইতে হয়েছে, নিজের পেটের দায়ে দেড় সারতে হয়েছে, দেড় সাইরা তো শান্তি পাইলাম না। তাঁত সমৃদ্ধ এলাকা হিসেবে ভুলতা গাউছিয়া গ্রামটির পরিচিতি ও সুনাম ছিল দেশ জুড়ে। ভুলতা গ্রামের তৈরি তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, বিছানার চাদর সরবরাহ হতো দেশের বিভিন্ন অঞ্চলে। পরবর্তীতে সুতা, রংসহ তাঁত শিল্পে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালের উপকরণের মূল্য বৃদ্ধি ও দিন দিন বাজারে তাঁতের কাপড়ের চাহিদা কমে আসায় লোকসানের মুখে পড়তে থাকেন তাঁতিরা। নিজেদের পরিশ্রম, সুতা, রং, চরকা, মাকুর খরচ দিয়ে পোষানো অনেক কষ্টের। পৈতৃক কাজ ছাড়তে পারছেন না বলেই তারা এই ব্যবসা আজও ধরে রেখেছেন। আঙ্গ মনে করেন পানি দেখতে দৌড়া সব তো আঙ্গ কিনে, আমরা গরিব মানুষ, আঙ্গ বাড়ির অবস্থা দেখছেন কি, আমরা তো একবারে নিরহ মানুষ, আঙ্গ চলার মতো কোনো সমর্থ নাই। এটা করলে আমরা একটু চলতে পারি আর কি, এটা না করলে তো আমরা চলতে পারতাম না। একটা শাড়ি তৈরি করি, মনে করেন যে সকাল 6টায় বইলে সন্ধ্যা 7টা বাজে যায় একটা শাড়ি তৈরি করতে। ইয়ার মাঝে যদি এই খরচাপাতি কইরা আঙ্গ 500 টাকা থাকে, তাইলে আঙ্গ কি থাকে, কিছুই থাকে না। মানে মানুষে ধার দিতে আঙ্গ ভয় পায়, যারা নিলে কি করে দিব, ওগো তো দেওয়ার মতো কোনো সমর্থ নাই। আমরা তো একবারে নিরহ মানুষ। অতি ভাষ্ট জমদানি শাড়ি তৈরি হয়েছে, তখন সুতার দাম ছিল 16 টাকা মোড়া। এক গাছ সুতা কিনলে 2 টাকা লাগতো, আর এখন এক গাছ সুতা কিনতে হইলে 10 টাকার উপরে পড়ে, মোড়া ভরা 45 টাকা, 50 টাকা মোড়া সুতা আছে। তো মনে করেন এখন আঙ্গু কিচ্ছু থাকে না, মানে খালি আমরা যে পরিশ্রম করি বিনিময়ে ওই টাকাটাই থাকে। 2 জন লোক লাগে, মনে করেন ওরও তো খরচাপাতি দিতে হয়। তো মনে করেন যে 600 টাকা থাকে, তাইলে 300 টাকা করে হলে কি হয়, 2টা লোকের ভিতরে কিচ্ছু হয় না। ওই যে সুবিধা নাই, ব্যবসার দিকে নাই, ভালো নাই। ভালো থাকলে কেউ ব্যবসা বাণিজ্য ছাইড়ে দেয়, ছাড়ে না। তো সরকারের কাছে আঙ্গ এই ডইয়া যে ওটা একটু যেভাবে চলবে এইভাবে ওই করে দেব, ভালোভাবে তাঁতরা হয়, তাঁত যেভাবে যে আমরা কইরা খাই, যে ওটার একটু সামনে আগ্রহে যাইতে পারি আর কি। অসম প্রতিযোগিতায় টিকে থাকা হস্তচালিত তাঁত শিল্পের জন্য এক কঠিন পরীক্ষা। এর জন্য প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা, ব্যবসায়ী পরিকল্পনা ও সরকারি বেসরকারি সহযোগিতা। আরও প্রয়োজন দেশীয় তাঁত বস্ত্রের মান উন্নয়ন, পেশাগত শিক্ষা ও উন্নত প্রশিক্ষণ। এই পরিবর্তিত ও আধুনিক রুচিবোধের সাথে সমন্বয় সাধন, দক্ষ কারিগর তৈরি দেশীয় তাঁত শিল্পের জন্য সময়ের দাবি। সারাদিন ইনকাম আমার 150 টাকা, আমার তো লাগে 300 টাকা, আর 150 টাকা কই পাম? তো মনে করেন যে জায়গা খাইতাম 3 ওয়াক্ত, এই জায়গা খাইতে হয় আমার 2 ওয়াক্ত। কেন খাইতে হয়? অভাবের কারণে তো খাইতে হয়, নাহলে তো আমি 3 ওয়াক্তই খাইতাম। পোলাপানি স্কুলে যায়, যে জায়গার দাম লাগবে 50 টাকা, এই জায়গার দিই 10 টাকা। পোলাপানি তো অনেক 10 টাকা কিছু না, মানে বাচ্চা পোলাপানি রাতে 10 টাকা দিলে কয় 10 টাকা এটা চলবো না, আমার 20 টাকা দাও, 30 টাকা দাও। এই যে একটা মেয়ে স্কুলে দিই, ডেলি 50 টাকা খরচা আছে, গাড়ির মাঝে কয় টাকার কাম হয়, আর আমি কয় টাকার কাম করি? মায়ের বাসে হিসাবে 150 টাকা খরচা আছে দৈনিক। মনে করেন যে প্রাইভেট পড়াই, স্কুল খরচ লাগে। এই স্কুলে ফিস যদি 200 টাকা নেয়, গাঙ্গ কাছতে 400 টাকা, আমরা এই টাকাটা কই পাই? আমার এই প্রবাসে যাওয়ার এই মহিলা আমার ভাড়ানের কালেতে আমি 5 লক্ষ টাকার তলে আছি। মনে হয় মহিলার দিয়ে গেছি 2.5 লক্ষ টাকা। মহিলা আমি যাওয়ার আগে বসায় রাখছে আমার 6 মাস। আমার এই মেশিনপত্র যা আছে, আমার লগে স্বর্ণগনা যা আছে, সব বেচা ফেলাইছি, আমার কিচ্ছু নাই। এটা বেচো হিন্দুত্ব টাকা উড়াই, অহন আমি 1 লক্ষ টাকা রেনি আছি। এই যে এখন বসে থেকে গেছে, এই ব্যাংক আমার কাছে 19,000 টাকা পাইব, আমি 4 মাস ধরে ওর কিস্তি দিতে পারি না। ওর সাথে আমার রাগারাগি হয়েছে। যে মহিলায় কালেকশন করে, মহিলার লগে 15 দিন আগে ওর লগে আমার অনেক রাগারাগি হয়েছে। এই কারণে আমার ম্যানেজার আইছে যে কিডা নিয়ে রাগারাগি করছি। তখন ওই ম্যানেজার আমি বললাম যে আমি প্রবাসে থাকতে, আমার জিজ্ঞেস করলো যে এখন টাকা দিতে পারেন না, আনছেন কেমনি? তো এই বিষয়ে আমি বলতে পারি যে তুই টাকা দিস, আমি আনছি, তোর টাকা তো এমনি আনছি না, যে কোনো উদ্দেশ্য নিয়ে আনছি, তোর টাকার তো লাভ দেই, তোর টাকা তো আমার একবারে দিয়ে ফেলাইছিস না, তোর টাকার লাভ দেও না। আমি যে কোনো ব্যতিকর্ম বইরা বিপদ বইরা আমি তোর টাকাটা দিতে পারছি না, আমি তো তোর টাকাটা শোধ করবো, আমি তোর টাকা নিয়ে তো মরে গেছি না,
যে তুই আমার মাফ করে দিবি। আমি তো তোর টাকা দিতে বাধ্য, আমি তো না করছি না, দিব না। মনে করেন যে আঙ্গ এই ভূতা ইউনিয়নটার ভিত্তে অধিকাংশ মানুষ এই কাজ করে, খালি আঙ্গ বাড়িত নেই এন্দা মনে করেন ওই নেতার থেকে ওই পর্যন্ত গেলে এডিও পাইবেন। এই যে গাছিয়া নামছেন ওই ভাষার তেনে দইরা আঙ্গ হে মাথা পর্যন্ত এডিও পাইবেন। অন্য অন্য বিভিন্ন দেশও গেছে আঙ্গ এনতেনে। কষ্টটা করি এই বিনিময়ে যেমন আঙ্গ লাভ নাই, ওই খালি মজুরিটা থাকে। যেমন মানুষের বাসায় একটা কাজ করলে রোজ হিসাবে টাকা দেয়, এই রোজটা থাকে আর কি আঙ্গ। যেমন মানুষের বাসায় কাজ করার থেকে নিজের ঘরে কাজ করি, এটুকুই আঙ্গ সুবিধা না, আঙ্গ কোনো সুবিধা নেই। বাংলাদেশ তাঁত বোর্ড আইন ২০১৩ এই শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখতে পারে। দেশীয় প্রাচীন তাঁত বস্ত্রের বিচিত্র নকশা, আমাদের নিজস্ব রং, প্রস্তুত প্রণালী এবং তাঁত সংক্রান্ত বহু প্রয়োজনীয় তথ্য ও বিশ্লেষণ এখনও অপ্রতুল। জনসাধারণের দেশীয় বস্ত্রের প্রতি ভালোবাসা, আবেগ বোধ জাগ্রত করার মাধ্যমে এই অসম প্রতিযোগিতায় দেশীয় তাঁত শিল্পের অবস্থান সুদৃঢ় করা সম্ভব। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় বস্ত্র ও তাঁত শিল্পী সহ দেশি বিদেশি গবেষক সকলের আন্তরিক চেষ্টা ও সাধনায় দেশীয় ঐতিহ্যের তাঁত শিল্প মন্দা কাটিয়ে ফিরে পাবে তার হারানো অতীত। এটাই আমাদের প্রত্যাশা। এখন তাতে যে জিনিসগুলো তৈরি হয় হাতে বুনন করা হয়, কারণ মেশিনের বুনন হচ্ছে এক রকমের, হ্যাঁ, আর হচ্ছে তাতে যেটা হাতে বুনন করে ওইটার চাহিদাই আর এক রকমের। তো আমি বলতে চাই যারা নাকি তাতে যে জিনিসগুলো তৈরি করা হয় সবাই যেন এটি ব্যবহার করে, এবং অনেকে আছে জানে না, এখন অনলাইনের মাধ্যমে সবাই জানে। এখন আমি বলবো যেন তারা সবাই জানুক বুঝুক যে তার থেকে কীরকমের কষ্ট করে, হ্যাঁ, তারা বুনন করে হাতে, ওই জিনিসগুলা যদি ব্যবহার করে সবাই, অবশ্যই ওইটার মান আবার আগের জায়গায় আসবে। আমাদের গ্রামে ভাষা যেটা বলে যে আমাদের তাঁত শিল্প, তার থেকে হাতে বুনন করা জামদানি, টাকায় জামদানি, এটা কিন্তু আমরা বানাচ্ছি। তো এটাই আমাদের যদি কোনো সহযোগিতার মতো কিছু থাকে তাহলে আমাদেরকে কেউ করতে পারে। যেমন আমি যদি একটা বিজনেস দাঁড় করাই, আমার মূলত 50 লাখ টাকার একটা পুঁজির দরকার, কিন্তু আমার কাছে আছে 5 থেকে 10 লাখ টাকা, এটা দিয়ে হয় না। এর থেকে যদি আমার 50 লাখ টাকা থাকতো, হয়তো এই তাঁতিগুলো সবাইকে আমি মিলমিশ করে চালাইতে পারতাম। এখন আমি কষ্ট করতেছি, তারাও কষ্ট করতেছে। আমি যদি মনে করেন একটু সচ্ছলভাবে চলতে পারতাম, আমার হাতে পুঁজি থাকতো, তাহলে তাদের শাড়িগুলো এনে আমি সেল করে তাদেরকে টাকা দিতে পারতাম, কিন্তু আমি তো ওইভাবে যাইতে পারতাছি না। সেজন্য হয়তো আমারও তাঁত কমাই দিতে হবে। এখন 50টা আছে, তাদের টাকা আমি দিতে পারি না, নেক্সট টাইম আমার 10টা তাঁত নিয়ে আসতে হবে, 20টা তাঁত নিয়ে আসতে হবে, কারণ আমি টাকা তাদেরকে যে পরিমাণে দেবো আমার তাঁতগুলো ওই পরিমাণেই থাকবে। এখন বিষয় হলো যে কোনো একটা বিজনেস করতে যাবে 20 লাখ 30 লাখ টাকা লাগে, এরকমের টাকা আমাদের কাছে নাই, সেজন্য কিন্তু আমরা তাঁতগুলো ছেড়ে দিছি। একটি শাড়ি তৈরি করতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, একটি শাড়ির পরতে পরতে তাঁতিদের কি পরিমাণ মমতা জড়িয়ে আছে, সে কথা আজও অনেকের কাছে অজানা। বাংলাদেশের তাঁত শিল্প ও তাঁতিরা আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। তাঁতিরা বাঁচলে বাঁচবে আমাদের হাজার বছরের পুরনো এই ঐতিহ্য।